সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি সঞ্জয় ত্রিপুরা, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলে সবাই সুস্থ এবং নিরাপদেই আছো। আর এই নিরাপদ এবং সুস্থ থেকেই তোমাদের কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। কারণ যে কোনো সময় যদি কলেজ খুলে কিংবা পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায়, তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে এবং হয়তো গ্যাপও কম থাকবে পরীক্ষার। কাজেই পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যেতে হবে। আজকে তোমাদের গত ক্লাসে আমি টিস্যু কালচার নিয়ে আলোচনা করেছি। টিস্যু কালচারের বিভিন্ন, যেমন ধরুন অনেকগুলো শব্দ বলেছি, টিস্যু কালচার, তারপর হচ্ছে বায়োটেকনোলজি সম্পর্কে আলোচনা করেছি, বায়োটেকনোলজির সম্পর্কে নানা দিক নিয়ে টিস্যু কালচার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয়গুলো বলেছি। এইখানে টিস্যু কালচারের টোটোপটেন্সি, তারপর হচ্ছে মাইক্রো প্রোপাগেশন, তারপর হচ্ছে তোমার ইনভিট্রো কালচার, টিস্যু কালচারের জনক, এক্সপ্লান্ট ইত্যাদি নিয়ে, প্লান্টলেট ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। তাছাড়া টিস্যু কালচারের ধাপসমূহ আলোচনা করেছি। তারপর হচ্ছে একটু স্মরণ করে দিচ্ছি তোমাদের ধাপসমূহ আলোচনা এবং সুবিধা অসুবিধা, গুরুত্ব, বাংলাদেশে টিস্যু কালচারের সম্ভাবনা, এইগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমরা একটু জেনে নেই। কোনো জীবকোষ থেকে সুনির্দিষ্ট জিন নিয়ে আমরা যদি অন্য কোনো জীবকোষে স্থাপন করি এবং কর্মক্ষম এভাবে করি এবং নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএতে যে পরিবর্তন ঘটানোকেই বলা হচ্ছে আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমি আবার বলছি, কোনো জীবকোষ থেকে সুনির্দিষ্ট জিন নিয়ে যদি অন্য কোনো জীবকোষে স্থাপন করা, আবার বলছি, কোনো জীবকোষ থেকে সুনির্দিষ্ট একটা জিন নিয়ে অন্য কোনো জীবকোষে যদি স্থাপন করা হয় এবং এটাকে কর্মক্রম করা হয় ও নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএর যে পরিবর্তন ঘটানো হয়, ওটাকেই বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা ব্যাকটেরিয়া থেকে জিন নিয়ে মানুষের দেহে ব্যাকটেরিয়া থেকে জিন নিয়ে ইনসুলিন তৈরি করছি। তাছাড়া ব্যাকটেরিয়া থেকে মানুষে, এই যে উদ্ভিদ থেকে প্রাণীতে, প্রাণী থেকে উদ্ভিদে জিন স্থানান্তর করেছি। এই যে জিন স্থানান্তর করা হয়, স্থানান্তর করার ফলে যে উদ্ভিদ প্রাণী সৃষ্টি হয়, ওইগুলোকে বলা হয় জিএমও বা জিইও বা টিও। আবার বলছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলে, এই প্রযুক্তির ফলে আমরা ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে, প্রাণী থেকে উদ্ভিদে জিন নিয়ে নতুন উদ্ভিদ প্রাণী এগুলো সৃষ্টি করতে পারি। এই যে নতুন উদ্ভিদ প্রাণী যেগুলো সৃষ্টি হয়, এগুলোকে বলা হয় জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জিইও, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম। জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম। টিও, ট্রান্সজেনিক অর্গানিজম বলে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলে, এই প্রক্রিয়া প্রযুক্তির ফলে আমরা ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে, প্রাণী থেকে উদ্ভিদে জিন স্থানান্তরের মাধ্যমে যে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন যেগুলো পাচ্ছি, উদ্ভিদ প্রাণী যেগুলো পাচ্ছি, ওগুলোকে জিএমও বা জিইও বা টিও বলা হয়। খেয়াল করো,
এই প্রযুক্তি, এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলে যে প্রযুক্তির যে এই পদ্ধতি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই পদ্ধতি বা প্রক্রিয়াটা যার মাধ্যমে সম্পন্ন হয়, সেই পদ্ধতিকে বলা হচ্ছে প্লান রিকম্বিনেন্ট ডিএনএ। সেই পদ্ধতিকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়াটা, যে পদ্ধতি, আবার বলছি, প্রক্রিয়াটা যে পদ্ধতির মাধ্যমে ঘটানো হয়, ওই পদ্ধতিকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। 1951 সালে 1951 সালে জ্যাক সালে জ্যাক উইলিয়ামসন, সায়েন্স ফিকশনের লেখক জ্যাক উইলিয়ামসন তার সায়েন্স ফিকশন বইতে ড্রাগনস আইল্যান্ড নামক পুস্তকে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটা সর্বপ্রথম উল্লেখ করেন। আবার বলছি, 1951 সালে সায়েন্স ফিকশনের লেখক জ্যাক উইলিয়ামসন তার বিখ্যাত পুস্তক ড্রাগনস আইল্যান্ড নামক এই পুস্তকে উনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটা প্রবর্তন করেন। পরবর্তীতে 1972 সালে জ্যাকসন, সাইমন এবং বার্গ, পরবর্তীতে 1972 সালে জ্যাকসন, সাইমন এবং বার্গ, এই তিনজন বিজ্ঞানী ডিএনএর দুটি খণ্ডকে, ডিএনএর যে দ্বিসূত্রক, এই দ্বিসূত্রকের মধ্যে একটা খণ্ড থেকে আরেকটা খণ্ড এভাবে জোড়া লাগিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেন। এখন তাহলে আমরা আজকে রিকম্বিনেন্ট ধাপসমূহ নিয়ে আলোচনা করব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখানে বলতে আসলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি নিয়েই আলোচনা করব। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ একটু বলে দিই আমি। কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন ও পৃথকীকরণ, বাহক নির্বাচন, কাঙ্ক্ষিত ডিএনএকে নির্দিষ্ট স্থানে ছেদন, রিকম্বিনেন্ট ডিএনএ সৃষ্টি, তারপর হচ্ছে পোষক নির্বাচন ও রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএ পোষক দেহে প্রবেশ করানো, রিকম্বিনেন্ট ডিএনএর বহিঃপ্রকাশ মূল্যায়ন, কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানো। এই রিকম্বিনেন্ট ডিএনএটা আমি একটু বলি। কোনো কাঙ্ক্ষিত জীবের একটা ডিএনএ খণ্ডকে আলাদা করে পোষক দেহের ডিএনএর সাথে লাইগেজ এনজাইম দ্বারা সংযুক্ত করে যে সংকর ডিএনএ তৈরি করা হয়, ওটাকেই বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। আরেকবার বলছি, কোনো জীবের কাঙ্ক্ষিত জিনের ডিএনএ খণ্ডকে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা আলাদা করে পোষক দেহের ডিএনএর সাথে লাইগেজ এনজাইম দ্বারা সংযোজক করে যে সংকর ডিএনএ তৈরি করা হয়, তাকেই বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএর এই প্রযুক্তিকেই বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এই রিকম্বিনেন্ট, তোমরা চিত্র একটা দেখতে পাচ্ছ, আমি এখানে ধাপসহ লিখে দিয়েছি, আর এখানে চিত্রটা এখানে আছে। এই ধাপসমূহ আলোচনা করার আগে আমরা একটু এই যে বাহক, যে প্লাজমিড এবং রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে একটু জেনে নিই। প্লাজমিড,
তোমরা কি জানো প্লাজমিড কোথায় থাকে? হ্যাঁ, প্লাজমিড ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। ব্যাকটেরিয়া চ্যাপ্টারে যখন পড়েছো ওইখানে কিন্তু প্লাজমিডটা আছে। এই প্লাজমিডটা আসলে কি? প্লাজমিডের ব্যবহার কোথায়? প্লাজমিড আসলে কোন ধরনের আমরা একটু জেনে নিই, এবং এটা কি কাজে ব্যবহৃত হয় আমরা একটু জেনে নিই। প্লাজমিডটা হচ্ছে ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম বহির্ভূত গোলাকার ক্ষুদ্রাকার যে বৃত্তাকার ডিএনএ সূত্র এবং স্ববিভাজনক্ষম ও স্বাধীন সত্তায় অবস্থান করে ওটাকে বলা হচ্ছে প্লাজমিড। আবারও বলছি, ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের বাইরে, ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম আছে ক্রোমোজোমের বাইরে আরেকটা ডিএনএ থাকে, দ্বিসূত্রক ডিএনএ থাকে, যেটি গোলাকার, তারপর হচ্ছে গোলাকার ক্ষুদ্রাকার, ক্ষুদ্রাকার স্ববিভাজনক্ষম এবং স্বাধীন সত্তায় অবস্থান করে ওটাকে বলা হচ্ছে প্লাজমিড। প্লাজমিড বলা হয় একটা কোষে স্বাভাবিকভাবে 1 থেকে 1000 পর্যন্ত 1000টি পর্যন্ত এই প্লাজমিড থাকতে পারে। একটা কোষে, একটা ব্যাকটেরিয়া কোষে 1 থেকে 1000টি এইভাবে অনেকগুলো প্লাজমিড থাকতে পারে। লেডারবার্গ লেডারবার্গ 1952 সালে ইকোলাই ব্যাকটেরিয়াতে সর্বপ্রথম এই প্লাজমিডের সন্ধান পান। লেডারবার্গ 1952 সালে এই ইকোলাই ব্যাকটেরিয়াতে সর্বপ্রথম এই প্লাজমিডের সন্ধান পান। এই প্লাজমিডের আসলে কিছু বৈশিষ্ট্য আছে। এই প্লাজমিডগুলো হচ্ছে অনুলিপন, অর্থাৎ রেপ্লিকেশনে সক্ষম। তারপর হচ্ছে কিছু কিছু প্লাজমিডে আবার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী কিছু জিন থাকে, যেগুলো এই ব্যাকটেরিয়া কাজে লাগায়। আমরা একটু দেখে নিই এই প্লাজমিড কত ধরনের আছে। প্লাজমিড 3 ধরনের দেখা যায়, যেমন ধরুন এফ ও এফ প্রাইম প্লাজমিড, এফ ও এফ প্রাইম প্লাজমিড। এই ধরনের এখানে এই প্লাজমিড হলো ব্যাকটেরিয়াগুলো একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে জেনেটিক বৈশিষ্ট্য স্থানান্তর করার জন্য দায়ী থাকে। আবার বলছি, এই ধরনের প্লাজমিডযুক্ত একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু স্থানান্তরের জন্য দায়ী। আর প্লাজমিড এই ধরনের প্লাজমিডে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী কিছু জিন থাকে। এই ধরনের প্লাজমিডে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী কিছু জিন থাকে। এছাড়া হচ্ছে কোল প্লাজমিড। এই ধরনের প্লাজমিডে কোলিসিন নামক একটা প্রোটিন থাকে, যেটা ইকোলাই ব্যাকটেরিয়া কোষকে ধ্বংস করে দিতে পারে। আবার বলি, এই ধরনের প্লাজমিডে কোলিসিন নামক এক ধরনের প্রোটিন থাকে, যেটি ইকোলাই ব্যাকটেরিয়া কোষকে ধ্বংস করে দিতে পারে। এছাড়াও বিব্রিওসিন নামক আরেক ধরনের প্রোটিন থাকে, যেটা বিব্রিও কোলোরি নামক কোষকে ধ্বংস করে দিতে পারে। তাহলে দেখো, এই প্লাজমিড আমাদের কি কাজে লাগে আমরা একটু দেখে নিই। প্লাজমিডের ছবিটা একটু আগে দেখাই তোমাদের। মনে করো এটা হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে এখানে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের সাথে এখানে গোলাকার বৃত্তাকার ডিএনএ থাকে। এটাই হচ্ছে আসলে প্লাজমিড। এই প্লাজমিড আসলে কি কাজে লাগে আমরা দেখেছি। এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে পদ্ধতিগুলো আমরা
জেনেটিক ইঞ্জিনের মাধ্যমে যে সকল ট্রান্সজেনিক উদ্ভিদ বা যে সকল উদ্ভিদ প্রাণী আমরা পাই, এই ক্ষেত্রে বাহক উদ্ভিদের প্রয়োজন লাগে। তাহলে এই যে বাহক উদ্ভিদ এবং বাহক উদ্ভিদের ক্ষেত্রে জিন ক্লোনিংয়ের ক্ষেত্রে এই প্লাজমিডটা ব্যবহৃত হয়। আবার খেয়াল করো, মলিকুলার জেনেটিক্সেও প্লাজমিড ব্যবহৃত, গবেষণাগারে ব্যবহৃত হচ্ছে। এই প্লাজমিড আমরা তাহলে ব্যবহার করে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রিকম্বিনেন্ট ডিএনএর অনেক কিছু সাফল্য অর্জন করতে পারি। আশা করি প্লাজমিড সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ প্লাজমিডটা কি। এরপর দেখো রেস্ট্রিকশন এনজাইম। এই যে এখানে দেখো আমি একটা ডিএনএর অংশ কাটলাম, এইখানে প্লাজমিডের ডিএনএ কেও কাটলাম। এই যে কাটার অংশটুকু কাজ করছে কি রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইমকে বলা হয় ডিএনএ কাটার ছুরি বলা হয়। অর্থাৎ একটি ডিএনএ কে কাটার জন্য যে এনজাইম ব্যবহৃত হয় ওই এনজাইমকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম বিভিন্ন ধরনের থাকতে পারে। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ইকো R1, এছাড়া আছে হাইন্ট H1, ব্যাম 3, এই সবগুলো হচ্ছে তোমার রেস্ট্রিকশন এনজাইম। এই রেস্ট্রিকশন এনজাইমগুলো আসলে কি করে? এই রেস্ট্রিকশন এনজাইমগুলো ডিএনএর যে স্পেসিফিক বেস সিকোয়েন্স আছে, স্পেসিফিক বেস সিকোয়েন্স থেকে ডিএনএ খণ্ডগুলোকে পৃথক করে দেয়। এবং এই যে ডিএনএ রেস্ট্রিকশন এনজাইমটা ডিএনএর স্বাভাবিকভাবে যে স্থানগুলোকে, যে অনুক্রমগুলোকে বাছাই করে, ওই বাছাই করা অনুক্রমকেই বলা হচ্ছে পেলিন্ড্রোম। যে সুনির্দিষ্ট অংশ বাছাই করে ওই প্রান্তগুলোকে বলা হচ্ছে পেলিন্ড্রোম। এখন আমরা ধাপগুলো নিয়ে একটু আলোচনা করি। রেস্ট্রিকশন এনজাইমের যেমন ধরে আমি একটু দেখাচ্ছি, GAATTC। তাহলে রেস্ট্রিকশন এনজাইমটা মনে করো এইখান থেকে একটা সুনির্দিষ্ট ডিএনএর একটা বেস সিকোয়েন্স বরাবর কেটে নিল, এবং এই জায়গাটা হচ্ছে তাহলে এই জায়গা এবং এই জায়গা হচ্ছে গাঁথন প্রান্ত বা স্টিকি এন্ডস বলা হয় এগুলো। তাহলে এভাবে একটা অনুক্রম বাছাই করে, নিউক্লিয়েটেড অনুক্রম বাছাই করে সুনির্দিষ্ট অংশ কেটে নেয়। আমরা এখন ধাপগুলো নিয়ে আলোচনা করি। দেখো এখানে চিত্রটা বুঝতে পেরেছো? এখানে দেখো, এইখানে এইটা হচ্ছে, আমি একটু সহজ করে বুঝিয়ে দিই, তারপর এগুলো নিয়ে আলাপ করব। এটা হচ্ছে ইকোলাই, একটা ব্যাকটেরিয়ার মধ্যে ক্রোমোজোম ছাড়াও প্লাজমিড একটা থাকে। এই প্লাজমিডের একটা খণ্ড এখানে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটা হয়েছে। এইখানে হচ্ছে কাঙ্ক্ষিত একটা ডিএনএর একটা কাঙ্ক্ষিত একটা জিন, যেটা রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটা হয়েছে। এবং এইখানে দেখো এই কাটা অংশটা পরবর্তীতে এই কাটা অংশের সাথে এখানে জোড়া লাগানো হয়েছে। এই এটাকেই বলা হচ্ছে আসলে রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএটা পরবর্তীতে পোষক কোষে প্রবেশ করানো হয়। প্রবেশ করানোর পর এইখানে মিডিয়ামে আমরা এই ব্যাকটেরিয়াটা সংখ্যা বৃদ্ধি করব। সংখ্যা বৃদ্ধি এখানে দেখানো হচ্ছে, মিডিয়ামে রেখে তারপর সংখ্যা বৃদ্ধি করেছি। তাহলে
চিত্রটা দেখেই কিন্তু বুঝে যায়, তবু আমরা একটু আলোচনা করি কিভাবে এটা সম্ভব হয়েছে, কিভাবে করা হয়। কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন ও পৃথকীকরণ। রিকম্বিনেন্ট ডিএনএ ধাপের প্রথম ধাপ হচ্ছে একটা কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন। কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করে এটাকে আমাদের পৃথক করতে হবে। কিন্তু কিভাবে পৃথক করব? প্রথম অবস্থায় এই উদ্ভিদ কোষকে কিন্তু লাইসিস করা হয়। লাইসিস যখন করা হয়, এর অভ্যন্তরে যে প্রোটিন, লিপিড, শর্করা আছে এগুলো কিন্তু পৃথক হয়ে যায়, রাসায়নিক পরিবর্তন ঘটে। তবে এখানে পরবর্তীতে কি করা হয়, সিজিয়াম ক্লোরাইড বা সুক্রোজ দ্রবণ দিয়ে একটা টেস্টটিউবের মধ্যে একে সেন্ট্রিফিউজের মাধ্যমে এটা কি করে ডিএনএর একটা ব্যান্ড তৈরি করে। এই ব্যান্ডটা পরবর্তীতে পৃথক করা হয় এবং রাসায়নিক পদ্ধতির মাধ্যমে ডিএনএকে পৃথক করা হয়। আমি আবার বলছি কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন পৃথককরণ। রিকম্বিনেন্ট ডিএনএ প্রথম ধাপ হচ্ছে কিন্তু কাঙ্ক্ষিত একটা ডিএনএ নির্বাচন করা। কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করার পর এটাকে এই কোষ থেকে পৃথক করতে হবে। কিভাবে করতে হয়? প্রথমে কোষকে লাইসিস করা হয়। লাইসিস করার ফলে এখানে ভিতরে অভ্যন্তরে যে প্রোটিন, লিপিড, শর্করা এগুলো আছে, এগুলো লাইসিসের মাধ্যমে এর অভ্যন্তরে এগুলো পরবর্তী রাসায়নিক পরিবর্তন ঘটে ডিএনএকে পৃথক করা হয়। তবে এর পরবর্তীতে এখানে পৃথক করার আগে এখানে হচ্ছে সুক্রোজের দ্রবণ দেয়া হয়। সুক্রোজের দ্রবণ দিয়ে এখানে সেন্ট্রিফিউজ মাধ্যমে টেস্ট টিউবে এইটাকে নিয়ে এটাকে ডিএনএর একটা ব্যান্ড তৈরি করে। এই ব্যান্ডটাকে পরবর্তীতে পৃথক করে নেওয়া হয় এবং রাসায়নিক পদ্ধতির সাহায্যে ডিএনএকে বিশুদ্ধ করা হয়। এই যে কাঙ্ক্ষিত ডিএনএকে আমি নিলাম, এখানে যে নিয়ে যাচ্ছি, এটাকেই বলা হচ্ছে প্যাসেঞ্জার ডিএনএ। যে দাতা জীব থেকে যে কাঙ্ক্ষিত ডিএনএকে পৃথক করা হয়, ওই কাঙ্ক্ষিত জিন বা ডিএনএকেই বলা হচ্ছে প্যাসেঞ্জার ডিএনএ। বাহক নির্বাচন। এই ডিএনএকে বহন করার জন্য অর্থাৎ লাগানোর জন্য আমার যেটা দরকার, একটা বাহক নির্বাচন করতে হবে। যেটা এমন ধরনের বাহক নির্বাচন করতে হবে যেটা অনুলিপনে সক্ষম এবং এটার 50,000-এর অধিক যাতে বেশ জোর দৈর্ঘ্যের হয়, আকারে 50,000-এর দৈর্ঘ্য যাতে অধিক হয়। এছাড়াও এই কাঙ্ক্ষিত ডিএনএ যাতে সহজে প্রবেশ করতে পারে এবং এটা সহজে যাতে প্রবেশ করেছে কিনা আমরা যাতে এটা নিশ্চিত হতে পারি, এমন ধরনের বাহক নির্বাচন করতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমরা অ্যাগ্রোব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়াকে আমরা বাহক হিসেবে নির্বাচন করতে পারি। নির্বাচন করার পর দেখো কাঙ্ক্ষিত ডিএনএকে নির্দিষ্ট স্থানে ছেদন। এই যে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাঙ্ক্ষিত ডিএনএর একটা নির্দিষ্ট স্থানে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাঙ্ক্ষিত জিনের একটা নির্দিষ্ট স্থান কেটে ফেলতে হবে। অনুরূপভাবে একই এনজাইম দ্বারা ওই প্লাজমিড বা বাহকের ওই সমপরিমাণ একটা নির্দিষ্ট স্থান ওইভাবে কেটে ফেলতে হবে। রিকম্বিনেন্ট ডিএনএ সৃষ্টি অর্থাৎ ছেদনকৃত যে কাঙ্ক্ষিত ডিএনএটা আছে, এটা প্লাজমিডের ডিএনএতে স্থাপন করাকেই বলা হচ্ছে আসলে রিকম্বিনেন্ট ডিএনএ। অর্থাৎ এই ডিএনএ এখানে স্থাপন করার ফলে যে সংকর ডিএনএ উৎপন্ন হয় ওটাকেই বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এটা স্বাভাবিকভাবে যে সংযোজক এনজাইম যে লাইগেজ এনজাইম আছে, লাইগেজ এনজাইম দ্বারা এখানে
লাইকেজ এনজাইম দ্বারা এই ডিএনএকে লাগানো হয় এবং এই যেটা তৈরি হয়েছে এটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এই যে রিকম্বিনেন্ট ডিএনএ যখন তৈরি হয়, অর্থাৎ এটা এইখানে বসে গেছে, লাগানো হয়েছে, এটাকেই বলা হচ্ছে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া বলা হয়, ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া বা ট্রান্সফর্ম ডিএনএ বলা হয়। পোষক নির্বাচন ও রিকম্বিনেন্ট প্লাসমিড ডিএনএ পোষক দেহে প্রবেশ করানো। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হওয়ার পর এটার সংখ্যা বৃদ্ধি করাতে হবে। এই রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধির জন্য আমরা কি করতে পারি? পোষক দেহ নির্বাচন করতে পারি, যেমন ধরুন ইকোলাই বা অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স আমরা নির্বাচন করে ওইখানে পোষক দেহে প্রবেশ করাতে পারি। সো এটি ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া, এটা না, ট্রান্সফর্ম হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে এইখানে। এইখানে এই ব্যাকটেরিয়া কিন্তু প্লাসমিড কিন্তু সহজে এই ডিএনএ গ্রহণ করে না। এখানে কিছু ক্যালসিয়াম সমৃদ্ধ করে তাপ প্রদান করলে এই পোষক ডিএনএটা সহজেই এই ডিএনএকে গ্রহণ করতে পারে। এই গ্রহণ করাকেই এটাকে বলা হচ্ছে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। এই রিকম্বিনেন্ট ডিএনএ বহিঃপ্রকাশ মূল্যায়ন, এই যে পোষক দেহে প্রবেশ করেছে এখানে যে আছে কিনা নাই, এটাকে আমরা এর প্রাথমিক অবস্থায় আমরা পরীক্ষা করে নেব। পরীক্ষা করার পর মিডিয়ামে রেখে আমরা সংখ্যা বৃদ্ধি করব। সংখ্যা বৃদ্ধি করার ফলে এখানে দেখো সংখ্যা বৃদ্ধি হচ্ছে অনেকগুলো, কিন্তু এইখানে যে রিকম্বিনেন্ট ডিএনএ আছে কিনা এটা পরীক্ষা করতে হবে। এটা স্বাভাবিকভাবে জেনেটিক প্রোব দ্বারা, জেনেটিক্যাল প্রোব দ্বারা এটা স্বাভাবিকভাবে মূল্যায়ন করা হয়, বহিঃপ্রকাশটা মূল্যায়ন করা হয়, এখানে আছে কিনা জেনেটিক্যাল প্রোব দ্বারা এটা মূল্যায়ন করা হয়। এটা এরপরে হচ্ছে কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানো। কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানো। কাঙ্ক্ষিত জিন থেকে যদি কাঙ্ক্ষিত উদ্ভিদ আমরা পেতে চাই, তাহলে ওই কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএকে প্রবেশ করাতে হবে। এটা স্বাভাবিকভাবে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স বা অন্য কোনো পদ্ধতিতে প্রবেশ করানো হয়। পরবর্তীতে যখন উদ্ভিদ কোষে প্রবেশ করানো হয়, পরবর্তীতে টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে এর সংখ্যা বাড়ানো হয় এবং এখানে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পাওয়া যায়। এটাকেই বলা হচ্ছে কিন্তু ট্রান্সজেনিক উদ্ভিদ। এই যে ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপন্ন হয়েছে, এই যে টিস্যু কালচারের মাধ্যমে ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপন্ন হয়েছে, টিস্যু কালচার এবং রিকম্বিনেন্ট ডিএনএ এর সম্পর্কটা হচ্ছে কিন্তু আসলে এইখানে। আশা করি তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপসমূহ বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে তোমাদের গুরুত্ব এবং এর প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাক। ধন্যবাদ সবাইকে।